গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, আপনি কি কখনো এমন কোনো নির্জন রাস্তায় হেঁটেছেন যেখানে বাতাস আপনার কানের কাছে ফিসফিস করে কিছু বলতে চায়, যেখানে আপনার মনে হয় আপনার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার কোনো ছায়া নেই? আজ আমি আপনাদের এমন এক রিক্সাওয়ালার সত্য ঘটনা শোনাবো, যা অভাবের তাড়নায় এমন এক যাত্রীকে রিক্সায় তুলেছিল যে মানুষ ছিল না, অন্য কিছু ছিল। দোহারের সেই অভিশপ্ত কালভার্টের ঘটনা কি শুধু গল্প, নাকি এক ভয়ঙ্কর সত্যি ঘটনা? ঘটনাটি পাঠিয়েছেন আমাদের এক বন্ধু। চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। সেই রাতে আকাশের কোনো চাঁদ ছিল না, ছিল ঘুটঘুটে অন্ধকার। রিক্সাওয়ালার নাম ছিল রহমত। সে যখন দোহারের বাজারের মোড়ে শেষ টিপের অপেক্ষায় বসেছিল, তখন কুয়াশা কাটতে শুরু করেছে। হঠাৎ কোত্থেকে যেন এক লোক উদয় হলো। লোকটির পরনে ছিল ঢিলেঢালা কালো রঙের একটি চাদর, মুখটা মাফলার দিয়ে এমনভাবে পেঁচানো যে শুধু চোখ দুটি দেখা যাচ্ছিল তার। যাত্রীটি যখন রিকশায় চলল, রহমত খেয়াল করল লোকটার শরীর থেকে একটা ভ্যাপসা বা পুরনো মাটির গন্ধ মতো আসছে। রহমত জিজ্ঞেস করল, কই যাবেন বাজান? লোকটি শুধু হাত বাড়িয়ে এসপি বাড়ির সেই নির্জন রাস্তার দিকে ইশারা করল। রহমত একটু ইতস্তম্ভ করল, কারণ ওই রাস্তা নিয়ে এলাকায় অনেক বাজে কথা প্রচলিত আছে। কিন্তু কি আর করার আছে, পেটের দায়ে তো রিক্সা চালাতেই হবে রহমতকে। শেষমেশ রহমত রিক্সা চালানো শুরু করলো সে যাত্রীকে নিয়ে। রাস্তাটি ছিল একদমই ফাঁকা, দুপাশে বড় বড় আম গাছ আর কাঁঠাল গাছের বাগান। বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যেন কেউ ফিসফিস করে কথা বলছে। রিক্সার চেন, ঘোড়ার ক্যাশ ক্যাশ শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। হঠাৎ রহমত খেয়াল করল যাত্রীটি রিক্সায় বসে একদম নড়াচড়া করছে না, এমনকি তার শ্বাস প্রশ্বাসেরও শব্দ পাওয়া যাচ্ছে না। রিক্সাটি যখন এসপি বাড়ির সীমানা ছাড়িয়ে সেই নির্জন রাস্তার মোড়ে পৌঁছল, বাতাসের ঝাপটা যেন আরও ঠান্ডা হয়ে এলো। রহমতের গায়ে অনেক শীতল লাগতেছিল তখন। রহমত অনুভব করল কুয়াশা এতটাই ঘন হয়েছে যে রিক্সার সামনে টিমটিমি বাতিটা খুব বেশি দূর পর্যন্ত আলো ছড়াতে পারছে না। টিমটিমি বাতিটা মানে হয়তো কুলুপ বা হারিকেন বা ন্যাম্পো জাতীয় কিছু একটা আগেকার মানুষ রিক্সার সাথে লাগাচ্ছিল, যাতে দিক নির্দেশনা করা যাচ্ছিল যে কোন দিকে তারা যাবে। রাস্তা দেখে দেখে চলাচল করতেছিল। রাস্তার দুপাশে থাকা বড় বড় ঝোপগুলো অন্ধকারের সাথে মিশে গিয়ে যেন কোনো দানবের মতো দাঁড়িয়ে আছে গাছগুলো। হঠাৎ করে রিক্সার পেছনের যাত্রীটি ফিসফিস করে বলে উঠল, থামান, রিক্সাটা থামান। রহমত ব্রেক চেপে ধরল রিক্সার। সামনেই সেই পুরনো কালভার্ট, মানে পুরনো ব্রিজ। কুয়াশার চাদর ভেদ করে সে দেখতে পেল কালভার্টের ঠিক মাঝখানের সাদা ধবধবে কিছু একটা শুয়ে আছে। মানে দূর থেকেই রহমত দেখছে সে ব্রিজে কিছু একটা সাদা ধবধবে শুয়ে আছে। নিঝুম রাতে ওই সাদা বস্তুটা যেন আলাদাভাবে জ্বল করছে রহমতের চোখে। প্রথমে রহমত ভেবেছিল হয়তো কোনো কাপড়ের গিঁট ফেলে গিয়েছে,
মানে কাপড়ের বস্তা জাতীয় কিছু একটা। কিন্তু আর একটু ভালো করে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ওটা কোনো বস্তা না, ওটা একটা মানুষের আকৃতি, সাদা কাফনের কাপড়ে মুড়ানো একটি লাশ। রহমতের হাত পা কাঁপতে শুরু করলো। সে অস্পষ্ট সুরে বলল, বাজান, ওইটা কি? যাত্রীটি খুব শান্ত গলায় উত্তর দিল, লাশ। কে যেন ফেলে রেখে গেছে ওখানে। নামেন তো দেখি জিনিসটা কি ওখানে। রহমত নামতেই চাইছিল না, কিন্তু ওই লোকটির কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যা তাকে মানতে বাধ্য করল। তারা দুজন রিকশা থেকে নেমে ধীর পায়ে কালভার্টের দিকে এগোতে লাগলো। যত কাছে যাচ্ছে বাতাসের সেই ভ্যাপসা পচা গন্ধটা ততই তীব্র হচ্ছে। লাশটির কাছে পৌঁছানোর পর যাত্রীটি নিচু হয়ে কাফনের কাপড়ের উপরের অংশটা ধরতে গেল। সেই ঘুটঘুটে অন্ধকারে কালভার্টের উপর দাঁড়িয়ে রহমত এক অদ্ভুত অনুভূতিতে আক্রান্ত হলো। ঝিঝি পোকার ডাক যেন হঠাৎ করে থেমে গেল। নিস্তব্ধতা ভেঙে ভেসে আসতে লাগলো গভীর এক গুঙ্গানির শব্দ। শব্দটা যেন কোনো মানুষের গলা দিয়ে বেরোচ্ছে না, বরং মাটির গভীর থেকে উঠে আসছে। রহমত খেয়াল করলো সাদা কাপড়ের ঢাকা সেই শরীরটা ধীরে ধীরে কাঁপছে। কুয়াশার ভেতরে দিয়ে সে দেখতে পেল যাত্রীটি খুব শান্তভাবে লাশের মাথার দিকে কাপড়টা সরাচ্ছে। রহমতের সারা শরীর ভয়ে অবশ হয়ে এলো যখন সে দেখল কাপড়ের নিচ থেকে দুটো চোখ খোলা অবস্থায় সরাসরি তার দিকে তাকিয়ে আছে। যাত্রীটি যখন কাপড়ের আরও কিছুটা অংশ সরালো, তখন এক হাড় হিম করা দৃশ্য সামনে এলো। মৃতদেহটির গায়ের চামড়া কোনো মানুষের মতো নয়, বরং ঘন এবং লম্বা পশমের ঢাকা, ঠিক যেন কোনো ভেড়ার পশম বা ভেড়ার লোম। রহমতের চিৎকার করে ওঠার আগেই যাত্রীটি ফিসফিস করে বলে উঠল, দেখো এর শরীরটা কেমন। রহমত যখন ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, তখন সে খেয়াল করল রিকশার সে যাত্রীটি মোটেও ভীত নয়, বরং তার আচরণে এক অদ্ভুত শীলতা। লোকটি শান্ত ভঙ্গি দেখে রহমতের মনে হলো এই পরিস্থিতির উপর লোকটির পুরো নিয়ন্ত্রণ আছে। যাত্রীটি নিচু হয়ে লাশের পশমওয়ালা হাতটা স্পষ্ট করল এবং খুব শান্ত গলায় বলল, তুমি কি ভয় পাচ্ছ রহমত? এই রাস্তা তো তোমার চেনা রহমত, তাই না? রহমত চমকে উঠল। এই লোকটা তার নাম জানলো কিভাবে? রহমত চমকে উঠল। এই লোকটা তার নাম জানলো কিভাবে? সে তো এই যাত্রীকে আগে কখনো দেখেনি। লোকটির কণ্ঠস্বর এখন আর আগের মতো স্বাভাবিক নেই, ওটা যেন অনেকগুলো মানুষের কণ্ঠের মিশ্রণ হয়ে গেছে। রহমত দেখল যাত্রীটির মাফলারের ভেতরে থেকে বেরিয়ে আসা চোখ দুটি এখন আগুনের মতো লাল হয়ে জ্বলছে। যাত্রীটি আবার বলল, তুমি যে ভয় পাচ্ছ সেটাও বুঝতে পারছে। যারা ভয় পায় তারা কখনো এই কালভার্ট পার হতে পারে না। এই কথা শেষ হতে না হতেই রহমত দেখল কালভার্টের উপর শুয়ে থাকা
সেই অদ্ভুত পশমওয়ালা লাশটি ধীরে ধীরে সোজা হয়ে বসে পড়েছে। তার হাড়গোড় মরমর করে ভাঙার শব্দ হচ্ছে, আর সেই গুঙ্গানির এখন এক বিকট হাসিতে পরিণত হয়েছে। রহমত বুঝতে পারল সে এক মরণ ফাঁদে পা দিয়েছে। তার সামনে বসা লাশ আর পেছনের যাত্রী দুজনেই যেন এক। রহমত যখন দেখল যাত্রী আর সেই পশমওয়ালা লাশটি আসলে একই সত্তা বা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, তখন তার মাথার ভেতরটা শূন্য হয়ে গেল। যাত্রীর সেই বিকট হাসি যেন বাতাসের শো শো শব্দের সাথে মিলেমিশে এক নারকীয় পরিবেশ তৈরি করছে। রহমত কোনো মতে নিজেকে সামনে নিয়ে এক দৌড় দিল। পিছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে যতই দৌড়াচ্ছে রাস্তা যেন ততই লম্বা হচ্ছে। কালভার্টের সেই পচা গন্ধটা তার পিছুই ছাড়ছে না। হঠাৎ সে অনুভব করল তার ঠিক পেছনের কেউ একজন খুব জোরে শ্বাস ফেলছে। রহমত চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আসো কি এই আশেপাশে? কিন্তু গ্রামের সেই নিঝুম রাতে তার চিৎকার ঝোপঝাড়ের আড়ালেই হারিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল একটা খড়ের গাদার সামনে। জ্ঞান হারানোর ঠিক আগে সে দেখল কুয়াশার মধ্য থেকে সেই সাদা কাফনের মোড়ানো পশমওয়ালা হাতটা তার দিকে ধেয়ে আসছে। পরের দিন ভোরে যখন কুয়াশা কিছুটা কমল, তখন এসপি বাড়ির লোকজন রাস্তার পাশে চিৎকার শুনে ছুটে এলো। তারা দেখল কালভার্ট ব্রিজের নিচে ডোবার মতো জায়গায় কাদার মধ্যে একটা দেহ অর্ধেক গেড়ে আছে, অর্ধেক মাটির মধ্যে আর অর্ধেক বাইরে। সবাই ধরাধরি করে যখন দেহটি তুলল, তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। ওটা রহমতের নিয়ে আসা সেই রহস্যময় যাত্রীর লাশ ছিল না, বরং ছিল খোদ রহমতের নিথর দেহ। রহমতের শরীরের পশমগুলো স্বাভাবিক থাকলেও তার মুখটা ছিল আতঙ্কে নীল হয়ে যাওয়া, আর চোখ দুটো ঠিক সেভাবেই ছিল যেমনটা সে কালভার্টের উপর শুয়ে থাকা সে লাশটির দেখেছিল। গ্রামের প্রবীণ ব্যক্তিরা যখন সেখানে জড়ো হলো, তখন তারা এক পুরনো অতীত ঘাঁটতে শুরু করলো। তখন একজন মুরব্বী বলল, প্রায় 20-25 বছর আগে ঠিক এই কালভার্টের কাছে এক পশম ব্যবসায়ীকে ডাকাতেরা হত্যা করে ফেলে রেখে গিয়েছিল। সেই থেকে প্রতি বছরের 7-8 মাস অন্তর অন্তর এই রাস্তায় গভীর রাতে এমন কাণ্ড ঘটে। কেউ একজন সাদা কাপড়ে ঢাকা লাশের মতো শুয়ে থাকে, আর কেউ একজন যাত্রী সেজে কোনো রিক্সাওয়ালাকে সেখানে নিয়ে যায়। রহমত আসলে সেই অভিশপ্ত অতীত এর নতুন এক শিকারে পরিণত হয়েছে। সেই রাতের পর থেকে চর জয়পাড়া গ্রামের ওই রাস্তায় রাত 10টার পর আর কোনো রিক্সাওয়ালা যেতে চায় না। আজও অনেকে দাবি করেন অমাবস্যার রাতে ওই কালভার্টের কাছ দিয়ে যাওয়ার সময় দূর থেকে সাদা কিছু একটা শুয়ে থাকতে দেখা যায়, আর বাতাসের সাথে ভেসে আসে এক পশম ব্যবসায়ীর আর্তনাদ।
রহমতের নিথর দেহের সেই খোলা চোখগুলো যেন আজও সেই কালভাটের অন্ধকারের কাউকে খুঁজে ফিরছে। 20-25 বছর আগে সেই পশম ব্যবসায়ীর প্রতিশোধ কি তবে এখনো শেষ হয়নি? আপনি যদি আজ রাতে একা অন্ধকারে ঘরে থাকেন, তবে একবার আপনার চারপাশটা ভালো করে দেখে নিন। কুয়াশার মতো সাদা কিছু কি আপনার জানালার পাশে দাঁড়িয়ে নেই তো? আপনাদের চারপাশে এমন সব হাড়হিম করা সত্য আর রহস্যময় ঘটনাগুলো নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনার কাছে কি এমন কোনো রহস্যময় অভিজ্ঞতা যদি থাকে, তাহলে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। ভূতের গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। চলুন এবার দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি শেয়ার করেছেন একজন প্রবাসী ভাই। ঘটনাটি ছিল 2004 সালের। তার নিজের এলাকা নীলফামারীর তার নিজের সাথেই ঘটেছিল। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমি তখন সবেমাত্র কলেজের ভর্তি হয়েছিলাম। মনের ভেতরে থেকে ছোটবেলার কুসংস্কার আর ভয়ঙ্কর ভয়গুলো যখন কেবল ঝেড়ে ফেলার চেষ্টা করেছি, ঠিক তখনই গ্রামে ঝেঁকে বসলো এক নতুন ধরনের আতঙ্ক। আমাদের গ্রামটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় এবং পূর্ব পশ্চিমে বেশ লম্বা। হঠাৎ করেই গ্রামের পূর্ব পাড়ায় কলেরার প্রকোপ শুরু হলো। গত 25 বছরেও গ্রামে এ রোগে দেখা মিলেনি, কিন্তু 7 দিনের মাথায় পূর্ব পাড়ার 5 জন মানুষ মারা গেল। একের পর এক বাড়িতে মানুষ আক্রান্ত হতে শুরু করলো। রোগটি ক্রমশ পশ্চিম পাড়ার দিকে এগোতে থাকে। যেখানে আমাদের বাড়ি গ্রামের মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিলেন, এভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। যেভাবেই হোক তাদের গ্রামকে যে কোনো ওসিলায় রক্ষা করতে হবে, যেন আর কোনো লাশ তাদের গ্রামে না পড়ে। ওঝা বা কবিরাজ এনে গ্রামকে যেন হ্রাস বা বন্ধ করা যায়, এজন্য তারা সবাই সিদ্ধান্ত নিল। কিন্তু প্রথম দিকে কিছু কবিরাজ এনেছিল, সে কবিরাজগুলোকে দিয়ে কিছুই করতে পারলেন না গ্রামবাসী। শেষমেশ তাদের একজন ফরিদপুরে ছিল, তাকে ফরিদপুর থেকে নিয়ে আসা হলো। কবিরাজ এসেই ঘোষণা দিলেন, রাত 11টার পর কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। প্রতিদিন এশার নামাজের পর মসজিদের মাইকে সেই ঘোষণা প্রচার করা হতো। আসলে এই ঘোষণার প্রয়োজনও ছিল না। গ্রামবাসী ভয়ে সন্ধ্যার আগেই গ্রামের দোকানপাট বন্ধ করে দিত। চারদিকে নেমে আসতো এক অপ্রাকৃতিক নিস্তব্ধতা। আমরা মাঝে মাঝেই বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ নিয়ে মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে গ্রাম জুড়ে দৌড়াচ্ছেন, আর তার মুখ থেকে বের হচ্ছে এক অপার্থিব সুরের অদ্ভুত সব তন্ত্রমন্ত্র। সেই পরিবেশ এতটাই ভয়াবহ ছিল যে ভাবলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। এক রাতে আমার মা হঠাৎ শুনতে পান আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তা থেকে কেউ একজন করুণ সুরে কাঁদছে, উ উ আহ উ এমনভাবে। মা সব সময়ই পরোপকারী মানুষ। তিনি ভাবলেন কোনো নারী হয়তো বিপদে পড়েছে এই রাতে। এখন তো এই গ্রামে এরকম কলেরার প্রকোপ চাপ।
কলেরার কথা ভুলে গিয়ে মা যখনই গেটের দিকে এগোতে লাগলেন, এক প্রকট পচা দুর্গন্ধ তার নাকে এলো। অনেকটা মল আর পচা মাংসের মিশ্র গন্ধ। মা গেটের ফাঁক দিয়ে বাইরে তাকাতেই রক্তহীন করা এক দৃশ্য দেখলেন। রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির নারী। তার চেহারা অস্পষ্ট, মাঝে মাঝে চাঁদের আলোয় বা অন্ধকারের মধ্যে হালকা একটু দেখা যায় তার চেহারা। তার উচ্চতা প্রায় 7 ফুটের মতো। সেই বিভৎস চেহারা দেখে মা ভয়ে পিছিয়ে এলেন। মহিলাটি এনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বিড়বিড় করে বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না। এই গ্রাম আমার ভালো লাগছিল। আমার আরও লাশ দরকার ছিল এই গ্রামে। তোরা আমাকে এমনভাবে ওঝা দিয়ে তন্ত্রমন্ত্র করেছিস যে আজই আমি এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। তা তুই দূর থেকে কি দেখিস ফাঁক দিয়ে? একটু আমার কাছে আয়, আমি তো আজকেই চলে যাব। আমাকে একটু সাহায্য কর। মায়ের তখন কবিরাজের সতর্কবার্তার কথা মনে পড়ল। তিনি আর এক মুহূর্ত ওখানে দেরি না করে গুটি গুটি পায়ে ঘরে ঢুকে পড়লেন। ঘটনার শেষ এখানেই নয়। পরের দিন সকালে মা যখন তার সমিতির কাজে ব্যস্ত, তখন প্রতিবেশী এক নৌকা মালিক একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন। আগের রাতে নদী পথে ফেরার সময় তাদের নৌকার ইঞ্জিনের মেশিনের তেল ফুরিয়ে যায়। তারা যখন লগি ঠেলে নৌকাটি নিয়ে আসছিলেন, তখন নদীর পাড়ে এক নারীকে একা বসে থাকতে দেখেন। তাদের মনে মায়া জাগে। সাহায্যের আশায় তারা নৌকা ভিড়লেন সে নারীটির কাছে। সেই একই পচা দুর্গন্ধ তাদের নাকেও লেগেছিল, যেমন আমার মায়ের নাকে লেগেছিল। মহিলাটি ওপারে যাওয়ার জন্য নৌকায় উঠলেন। মাঝ নদীতে গন্ধটা অসহ্য হয়ে উঠলে তারা যখনই মহিলাটার দিকে তাকাতে চাইলেন, মহিলাটি গম্ভীর গলায় বলে উঠলেন, তোরা কেউ আমার দিকে তাকাবি না, তাকালে তোদের ক্ষতি হবে। তারা ভয়ে মাথা নিচু করেই রইলেন। নদীর ওপারে যখন নৌকা ভিড়ল, মহিলাটিকে নামিয়ে দেওয়ার পর সেই রহস্যময় নারী শুধু বলেছিলেন, তোরা আমার উপকার করলি, তাই কারো ক্ষতি করলাম না। এই বলেই তিনি অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলেন একা একা। আশ্চর্য বিষয় হলো, এরপর থেকে গ্রামে আর কেউ কলেরায় আক্রান্ত হয়নি। মহামারী যেন জাদুর মতোই উধাও হয়ে গেল। তবে এর ঠিক 4 দিন পর সেই শনিবারেই বৃদ্ধ কবিরাজ হঠাৎ মারা যান। গ্রামবাসী আজও বিশ্বাস করে সেদিন সেই তান্ত্রিক কবিরাজের মন্ত্রের জোরেই গ্রাম ছেড়েছিলেন অশুভ সেই আত্মা। আপনাদের চারপাশে এমন সব হাড় হিম করা সত্য আর রহস্যময় ঘটনাগুলো নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনার কাছে কি এমন কোনো রহস্যময় অভিজ্ঞতা আছে? থাকলে আমাদের ইমেলে পাঠিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।